Uh, yeah. Uh, yeah. Uh. So, we are starting the living world. NCERT first chapter biology 11. এখান থেকে পড়ার মধ্যে রয়েছে আর্নেস্ট মেয়ার, ডারউইন অফ 20th century বলা হয়. হি অলসো pioneer of this currently accepted definition of biological species. So, the living world. এখান থেকে পড়ার কিছু নেই, তবে এই জায়গাটায় পড়তে পারো all living organisms grow. All living organisms grow. They can grow. Increase in mass and increase in number of individuals are twin characteristics of growth. সব অর্গানিজমই গ্রো করে. মাস মানে তাদের শরীরের যে ভরক বৃদ্ধি সেটা, অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার তাদের সংখ্যায় বৃদ্ধি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আর টুইন ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ একই রকম দেখায়. এ মাল্টিসেলুলার অর্গানিজম grows by cell division. In plants, this growth by cell division occurs continuously throughout their lifespan. প্রাণীদের ক্ষেত্রে এই গ্রোথটা, মাল্টিসেলুলার অর্গানিজম সাধারণত গ্রো করে সেল ডিভিশনের মাধ্যমে, কিন্তু প্লান্টের ক্ষেত্রে এই গ্রোথটা একটা কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত হয় না, সম্পূর্ণ লাইফ স্প্যান, তারা যতদিন বাঁচে তাদের গ্রোথ হয়. ইন অ্যানিমালস সেটা আলাদা. গ্রোথ ইজ সিন অনলি আপ টু এ সার্টেন এজ. একটা নির্দিষ্ট সময় পর্যন্তই তাদের মধ্যে, মানুষের বা যে কোনো প্রাণীদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই দেখা যায় যে তারা গ্রোথ করতে পারে. ইউনিসেলুলার অর্গানিজম গ্রোজ বাই সেল ডিভিশন. সেল ডিভিশনের মাধ্যমে এককোষী প্রাণীরা সেল ডিভিশনের মাধ্যমে গ্রো করে. One can easily observe in vitro culture by simply counting the number of the cells under the microscope. In vitro মানে ওই কাঁচের পাত্রের মধ্যে যে আমরা পরীক্ষা করি, সেই কাঁচের পাত্রের মধ্যে সেল ডিভিশন অনুবীক্ষণ যন্ত্রের তলায় খুব সহজেই দেখা যেতে পারে. মেজরিটি অফ দ্য হায়ার অ্যানিমালস অ্যান্ড প্লান্ট গ্রোথ আর রিপ্রোডাকশনস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন. In majority of higher animals and plants, growth and reproduction are mutually exclusive events. এটা ডাইরেক্ট প্রশ্ন হতে পারে. হায়ার অ্যানিমাল এবং প্লান্টদের ক্ষেত্রে রিপ্রোডাকশন আর গ্রোথ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট. ওয়ান মাস্ট, তারপরে এখানটায় কিছু লেখা আছে, সেখান থেকে এটা অতটা ইম্পর্টেন্ট না. নন লিভিং অর্গানিজম, লিভিং অর্গানিজমের গ্রোথ সম্বন্ধে এইটা খুব ইম্পর্টেন্ট. গ্রোথ দেয়ারফোর ক্যান নট বি টেকেন অ্যাজ এ ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম. গ্রোথকে আমরা ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজমের প্রপার্টি হিসেবে নিতে পারবো না. অর্থাৎ যারা বেঁচে রয়েছে তাদের ডিফাইনিং প্রপার্টি হিসেবে গ্রোথকে নেওয়া যাবে না, কারণ গ্রো তারাও করে যারা লিভিং না. যেমন কোনো মাউন্টেন রয়েছে, হিমালয় প্রতি বছর যেমন বাড়ে ভূমিকম্পের সাথে সাথে, সেই রকম কোনো মাউন্টেন গ্রো করছে বা কোনো ইটের টুকরো রাস্তায় পড়ে আছে, তার উপরে ধুলো জমছে, তো তারও মাস বৃদ্ধি হচ্ছে. এই কথা এখানে লেখা আছে উদাহরণ দিয়ে. Conditions under which can be observed in all living organisms have to be explained, and then we understand that it is a characteristics of living organism. তাহলে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট লাইন, ডেড অর্গানিজম ডাজন্ট গ্রো. সম্পূর্ণভাবে গ্রোথ করতে পারে না যারা জীবিত না. রিপ্রোডাকশন লাইকওয়াইজ ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম. রিপ্রোডাকশনও লিভিং অর্গানিজমের একটা দারুণ, মানে বেঁচে থাকার একটা দারুণ ক্যারেক্টারিস্টিক্স. ইন মাল্টিসেলুলার অর্গানিজম রিপ্রোডাকশন রেফার্স টু এজ এ প্রোডাকশন অফ প্রোজেনি প্রসেসিং ফিচার্স মোর অর লেস সিমিলার টু দোজ অফ প্যারেন্টস. মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে, বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে কি বলা যায়, রিপ্রোডাকশন রেফার করে প্রোডাকশন অফ প্রোজেনি প্রসেসিং ফিচার মোর অর লেস সিমিলার টু দোজ প্যারেন্টস. তাদের যে মাতা পিতা রয়েছে তাদের মতনই প্রোজেনি, নতুন যে সন্তান হবে তাদেরকেই অনেকটা রিপ্রোডাক্টিভ ফিচারে নিয়ে আসতে পারে. ইনভেরিয়েবলি ইম্প্যাক্টলি উই রেফার টু দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন. আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনকেই এটা দেখতে পাই. অর্গানিজমস রিপ্রোডিউস বাই অ্যাসেক্সুয়াল মিনস অলসো. অ্যাসেক্সুয়ালি ভাবেও, অযৌন জনন পদ্ধতিতেও অর্গানিজমরা রিপ্রোডাকশন করে থাকে. ফাঙ্গি মাল্টিপ্লাই বাই স্প্রেড ইজিলি ডিউ টু
the millions of asexual spores they produce. Fungi multiply and spread easily due to the millions of asexual spores. Million of asexual spores they produce. Fungi এইভাবে spread করে. In lower organisms like yeast and hydra we observe budding. ইস্টের ক্ষেত্রে বাডিং দেখা যায়, প্ল্যানেরিয়া ফ্ল্যাট ওয়ার্মের ক্ষেত্রে রিজেনারেশন দেখা যায়, ফ্ল্যাট ওয়ার্ম প্ল্যানেরিয়ার ক্ষেত্রে রিজেনারেশন দেখতে পাওয়া যায়, অর্থাৎ একটা অংশ যদি কেটে পড়ে যায় তাহলে সেই অংশটা পুনরায় বৃদ্ধি পায় এবং নতুন অর্গানিজম গঠন করে। এ ফ্র্যাগমেন্টেড অর্গানিজম রিজেনারেটস দ্য লস্ট পার্ট অফ ইটস বডি অ্যান্ড বিকাম এ নিউ অর্গানিজম। দ্য ফাঙ্গি, filamentous algae and protonema of mosses easily multiply by fragmentation. When it comes to unicellular organism, unicellular এককোষী প্রাণীদের ক্ষেত্রে যদি তোমরা দেখো তাহলে দেখবে like bacteria and unicellular algae or amoeba, reproduction is synonymous with growth, অর্থাৎ রিপ্রোডাকশন এটা অনেক সময় এককোষী প্রাণীদের ক্ষেত্রে রিপ্রোডাকশন যা গ্রোথ একই, ইনক্রিজ ইন নাম্বার অফ সেলস। অ্যামিবার ক্ষেত্রে যেমন ওদের রিপ্রোডাকশন গ্রো করার পরে পরে ওরা রিপ্রোডাকশন করে, দ্বিবিভাজন ঘটে, তাহলে রিপ্রোডাকশন হয়ে গেল। কিন্তু আমরা বলতে পারি যে রিপ্রোডাকশনটাকে, এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে রিপ্রোডাকশন অলসো ক্যানট বি অ্যান্ড অল ইনক্লুসিভ ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লিভিং অর্গানিজম। রিপ্রোডাকশনও কিন্তু সঠিকভাবে আমরা বলতে পারবো না যে সেই প্রাণীটা লিভিং না নন লিভিং, কারণ কিছু জীবিত প্রাণী রয়েছে যারা রিপ্রোডাকশনে অংশগ্রহণ করতে পারে না, যেমন ফিমেল ওয়ার্কার হানিবিজ, তারা স্টেরাইল হয়, রিপ্রোডাকশন করতে পারে না। স্টেরাইল কাপল, অনেক কাপলরা থাকে যারা স্টেরাইল হয়, রিপ্রোডাকশন করতে পারে না, তাদেরকে কি আমরা জীবিত ধরবো না? সুতরাং রিপ্রোডাকশন ইজ নট অলসো ক্যানট বি, reproduction also cannot be an all inclusive defining characteristics of living organism গেল। তারপরে characteristics metabolism is far more important। কি বলছে? another characteristics of life is metabolism. All living organisms are made of chemicals. These chemicals, small and big, belong to the various classes, sizes, functions, are constantly being made and changed into some other biomolecules. আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে নানান রকমের কেমিক্যাল রিয়াকশন চলছে, সেই রিয়াকশনের মাধ্যমে একটা বায়োমলিকিউল অন্যটাতে পরিবর্তন হয় এবং আমরা এনার্জি পাই মেটাবলিজমের মাধ্যমে। তাহলে এই রিয়াকশনগুলোকে, এই কেমিক্যাল রিয়াকশনগুলোকে মেটাবলিক রিয়াকশনও বলা হয়। এই থাউজেন্ডস অফ মেটাবলিক রিয়াকশন অকার্স সাইমালটেনিয়াসলি, পরপর ঘটতে থাকে ইনসাইড অল দ্য লিভিং অর্গানিজম বি দে ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার, সে এককোষী হোক বা বহুকোষী হোক, সবার শরীরের মধ্যে প্রত্যেকটি কোষের মধ্যে এই সব কেমিক্যাল রিয়াকশনগুলো পরপর চলতে থাকে। অল প্ল্যান্টস, অ্যানিমালস, ফাঙ্গি অ্যান্ড মাইক্রোবস এক্সিবিট মেটাবলিজম। সব ধরনের উদ্ভিদ, প্রাণী, ফাঙ্গি, ছত্রাক এবং মাইক্রোবস, ব্যাকটেরিয়া যারা রয়েছে তারা সকলেই মেটাবলিজম করে। দ্য সাম টোটাল অফ কেমিক্যাল রিয়াকশনস অকার ইন আওয়ার বডি ইজ মেটাবলিজম। আমাদের গোটা শরীরের মধ্যে যে পরিমাণ কেমিক্যাল রিয়াকশন হয় তাদের সমষ্টিকে আমরা বলবো মেটাবলিজম। নো নন লিভিং অবজেক্ট এক্সিবিট মেটাবলিজম, এটা খুব ইম্পর্টেন্ট। কোনো নন লিভিং অবজেক্ট যারা বেঁচে নেই, আমরা মেটাবলিজম বলবো যে কোনো জড় বস্তুই মেটাবলিজম করতে পারে না। মেটাবলিক রিয়াকশনস ক্যান বি ডেমনস্ট্রেটেড আউটসাইড দেয়ার বডি অর সেল ফ্রি সিস্টেম। মেটাবলিক রিয়াকশন যেটা রয়েছে সেটা সেল ফ্রি সিস্টেমে করা যেতে পারে, কোনো একটা টেস্ট টিউবের মধ্যে। তখন আমরা কি বলবো? পারফর্মড ইন এ টেস্ট টিউব নাইদার লিভিং নর নন লিভিং। তাহলে কি আমরা সেটাকে লিভিং বলবো না নন লিভিং বলবো? তাহলে আমরা সেটাকে বলবো সেটা লিভিংও না নন লিভিংও না। হোয়াইল মেটাবলিজম ইজ ডিফাইনিং ফিচার অফ অল লিভিং অর্গানিজমস উইদাউট এক্সেপশন মেটাবলিজম সব প্রাণীদের মধ্যেই দেখা যায় যারা জীবিত, সুতরাং এটাকে বলা যায় ডিফাইনিং ফিচার। মেটাবলিজম একটা ডিফাইনিং ফিচার। আইসোলেটেড মেটাবলিক রিয়াকশনস ইন ভিট্রো আর নট লিভিং থিং না, বাট শিওরলি লিভিং রিয়াকশন, মানে একটা জীবন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় রিয়াকশন বটে, কিন্তু সেটা জীবিত না। হেন্স cellular organization of the body is also a defining feature of life forms. Cellular organization, এই যে বিভিন্ন কোষ থেকে বিভিন্ন টিস্যু তৈরি হচ্ছে, কোষ থেকে কলা তৈরি হয়, সেই যে ব্যাপারটা সেলুলার অর্গানাইজেশন অফ দ্য বডি ইজ এ ডিফাইনিং ফিচার। এটাও কিন্তু একমাত্র যাদের মধ্যে জীবন রয়েছে তাদের মধ্যেই দেখা যেতে পারে। পারহ্যাপস মোস্ট অবভিয়াস দ্য টেকনিক্যালি কমপ্লিকেটেড ফিচার অফ অল দ্য লিভিং অর্গানিজমস ইজ দিস এবিলিটি টু সেন্স দেয়ার সারাউন্ডিং, বাইরের উদ্দীপনায় সাড়া দেওয়া, অর এনভায়রনমেন্ট, পরিবেশের।
অ্যান্ড রেসপন্ড টু দেয়ার এনভায়রনমেন্টাল স্টিমুলি, সেই এনভায়রনমেন্টাল স্টিমুলিতে তারা সাড়া দিতে পারে, হুইচ কুড বি দ্য ফিজিক্যাল অর কেমিক্যাল অর বায়োলজিক্যাল, যা খুশি হতে পারে। উইথ দ্য সেম এনভায়রনমেন্ট থ্রু দ্য সেন্স, এখানটায় একটু কিছু লেখা আছে। তারপরে মেইন ইম্পর্টেন্ট লাইন, ফটোপিরিয়ড এফেক্ট দ্য ফটোপিরিয়ড এফেক্টস দ্য রিপ্রোডাকশন অফ সিজনাল ব্রিডার্স, ফটোপিরিয়ড এফেক্টস দ্য রিপ্রোডাকশন ইন দ্য সিজনাল ব্রিডার্স, এটা ডাইরেক্ট কোশ্চেন হতে পারে। ফটোপিরিয়ড এফেক্ট রিপ্রোডাকশন অফ সিজনাল ব্রিডার্স বোথ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। গেল হিউম্যান বিং সারাউন্ডিং, অ্যাওয়ার অফ সারাউন্ডিং, ওটাকে অ্যাওয়ার বলা হয়। হিউম্যান বিংস ইজ দ্য ওনলি অর্গানিজম হু ইজ অ্যাওয়ার অফ হিমসেলফ, মানুষরাই একমাত্র জীব তারা তাদের নিজের সম্বন্ধে সচেতন বা জানে, সেটাকে বলা হয় সেলফ কনসিয়াসনেস। কনসিয়াসনেস দেয়ারফর বিকাম দ্য ডিফাইনিং প্রপার্টি অফ অল লিভিং অর্গানিজমস। এখানটায় বলা আছে একটা মানুষ যদি কোমার মধ্যে চলে যায়, ব্রেন ডেড, তার হার্ট, লাং, কিডনি সব ভালোভাবে ফাংশন করছে, তাহলে তাকে ডেড বলবো না তাকে জীবিত বলবো? তাহলে এর উত্তর প্রধানত বলা যেতে পারে যে সেই ব্যক্তি ডেড, সে মারা গেছেন। কারণ আমরা বলবো ব্রেন ডেড হওয়ার পরে কোনো একটা ব্যক্তির শরীরের বিভিন্ন যন্ত্রগুলোকে যদি আমরা যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে চালিয়ে রাখি, তাকে আমরা জীবিত বলতে পারি না, একাংশে তাকে ডেড বলতে হয়। গেল ইন হায়ার ক্লাসেস, সেগুলো গেল। প্রপার্টিস অফ টিস্যুস আর নট প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউয়েন্ট সেল, স্বাভাবিক জিনিস। প্রপার্টিস অফ টিস্যুস আর নট প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউয়েন্ট সেলস but arises as a result of interaction among the constituent cells. প্রপার্টিস অফ টিস্যু আর নট প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউয়েন্ট সেল, টিস্যু যে কাজটা করছে সেই প্রপার্টিগুলো কিন্তু আমরা সেলের মধ্যে দেখতে পাবো না, বরং টিস্যু যে কাজটা করছে সেটা হচ্ছে ওই সমস্ত সেলগুলোর সমবেত কার্যের একটা ফল। অ্যারাইজেস অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইন্টারাকশন অ্যামং দ্য constituent cells. Properties of cellular organelle are not present in the molecular constituent of the organelle but arises as a result of the interaction among the molecular component comprising the organelle. এর অর্থ হচ্ছে যেমন আমরা কোষের মধ্যে বিভিন্ন রকমের কোষিকা দেখতে পাই, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিউক্লিয়াস, এদের নিজস্ব কাজ রয়েছে, এরা কিন্তু সেলের বৈশিষ্ট্য বহন করে না, কিন্তু এদের প্রত্যেকের সবার যে কাজ সেটা সমমিলিতভাবে একটা সেলকে রিপ্রেজেন্ট করতে পারে। তারপর এই লাইনটা বেশ ইম্পর্টেন্ট আছে, দ্যাট লিভিং অর্গানিজমস আর সেলফ রেপ্লিকেটিং ইভলভিং সেলফ রেগুলেটিং ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম ক্যাপাবল অফ রেসপন্ডিং টু দ্য এক্সটার্নাল স্টিমুলি। তাহলে লিভিং অর্গানিজমস আর সেলফ রেপ্লিকেটিং ইভলভিং সেলফ রেগুলেটিং ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম ক্যাপাবল অফ রেসপন্ডিং টু দ্য এক্সটার্নাল স্টিমুলি। বায়োলজি ইজ দ্য স্টোরি অফ লাইফ অন আর্থ, বায়োলজি ইজ দ্য স্টোরি অফ এভলিউশন অফ লিভিং অর্গানিজম অন আর্থ। অল লিভিং অর্গানেলস প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার আর লিঙ্কড টু ওয়ান অ্যানাদার। প্রত্যেকটি প্রাণীদেরই বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ একে অপরের সাথে জড়িত এভলিউশনের মাধ্যমে, এটা আমরা জানি। শেয়ারিং দেয়ার কমন জেনেটিক ম্যাটেরিয়াল, তাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল তারা মোটামুটি কমন জেনেটিক ম্যাটেরিয়ালই একে অপরের সাথে শেয়ার করে, ভ্যারিং ডিগ্রিজ, বিভিন্নভাবে, বিভিন্ন দিক দিয়ে। ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, এইখান থেকে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দ্য নাম্বার অফ দ্য স্পিসিস দ্যাট আর নোন আর described as a range between 1.7 to 1.8 million. 1.7 to 1.8 million. The number of species that are known and described range between 1.7 to 1.8 million refers to as a biodiversity. এটাকে বলা হয় biodiversity, এই বিভিন্নতাটাকে। The number and the types of the organisms present on earth, we should remember that we explore new areas, new worlds, এগুলো সম্বন্ধে বলা রয়েছে, কিন্তু এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। The number of the species are known as described in the range between 1.7 to 1.8 million, এটাকে biodiversity বলা হয়। তারপর এখানটায় ট্যাক্সোনমি নিয়ে কথা শুরু হচ্ছে, কি করে ক্লাসিফিকেশন শুরু হবে। তাহলে প্রথমে আমরা জানবো নোমেনক্লেচারের প্রসেস। দ্য প্রসেস ইজ কল্ড নোমেনক্লেচারটা কি। নোমেনক্লেচার কি বললো, দেয়ার ইজ এ নিড টু স্ট্যান্ডার্ডাইজ দ্য নেমিং অফ দ্য লিভিং organism such as the particular organism is known by the same name all over the world. This process is called nomenclature. নোমেনক্লেচার কথার অর্থ হচ্ছে একটা প্রাণীর ক্ষেত্রে দেখা গেছিল যদি বিভিন্ন দেশে বিভিন্ন নামে জানা যায় তাহলে একটা সমস্যা হতে পারে যে একই প্রাণীকে সব লোক একই নামে চিনতে পারবে না। সেই সমস্যা দূর করার জন্য একজন বিজ্ঞানী ঠিক করলো যে সকল প্রাণীদেরই একটা বিজ্ঞানসম্মত নাম থাকবে যেটা সবার জন্য একটাই থাকবে, মানে একটা নির্দিষ্ট প্রাণী গোটা বিশ্ব ওই একটা নামেই চিনবে, সেটাকে বলা হয় সায়েন্টিফিক নেম বা বিজ্ঞান ভিত্তিক বা বৈজ্ঞানিক নেম। যাই হোক, সেই বৈজ্ঞানিক নেমের নাম করার পদ্ধতিকে বলা হয় নোমেনক্লেচার।
তো নোমেনক্লেচার করার আগে কি বলেছে, অবভিয়াসলি নোমেনক্লেচার করার আগে নোমেনক্লেচার অর নেমিং ইজ অনলি পসিবল হোয়েন দ্য অর্গানিজম ইজ ডিসক্রাইব কারেক্টলি অ্যান্ড উই নো টু হোয়াট অর্গানিজম ইজ নেমড অ্যাটাচ টু, সেটাকে বলা হয় আইডেন্টিফিকেশন। মানে কোনো একটা প্রাণীকে আমরা তার নাম থেকেই মোটামুটি চিনতে যেতে পারি, তাকে বলা হচ্ছে আইডেন্টিফিকেশন। তো আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার এইসব করার জন্য দুটো বোর্ড তৈরি করা হলো, একটা উদ্ভিদদের ক্ষেত্রে, একটা প্রাণীদের ক্ষেত্রে। তো ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল, এই ফরটা ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, আর প্রাণীদের জন্য করা হলো ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তো এই অফ আর ফর থাকলে কোনো সমস্যা নেই, একই মিনিং দ্বারা। ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার ICBN, ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার ICZN। সেখান থেকে আমরা আসলাম বায়োলজিক্যাল, ইউজুয়ালি যেটা ক্যারোলাস লিনিয়াস আমাদেরকে বলে গিয়েছিল সেই নিয়ম অনুযায়ী করা হয়। তাহলে দু রকমের নাম হতে পারে, একটা হচ্ছে জেনেরিক নেম আর একটা হচ্ছে স্পেসিফিক এপিথেট বা স্পিসিস নেম। জেনেরিক নেম অ্যান্ড স্পেসিফিক এপিথেট, ঠিক আছে? এই দুটো নিয়ে তৈরি হয় একটা নাম, যেটা বিজ্ঞানসম্মত নাম, যেটাকে আমরা বলবো বাইনোমিয়াল নোমেনক্লেচার। বাইনোমিয়াল নোমেনক্লেচার কে আবিষ্কার করেছিল? ক্যারোলাস লিনিয়াস। ব্যাস, ইউজিং দিস নেম। এই নামকরণের কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মধ্যে অন্যতম হচ্ছে বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন। এটাই একটা প্রথম নিয়ম যে বায়োলজিক্যাল নেম সবসময় ল্যাটিনেই লিখতে হবে, ল্যাটিনেই করতে হবে, অ্যান্ড রিটেন ইন ইটালিক্স, একটু বাঁকা করে লিখতে হবে। অর দে আর ল্যাটিনাইজড অর ডিরাইভ ফ্রম ল্যাটিন ইরেসপেক্টিভ অফ দেয়ার অরিজিন। অর্থাৎ কিছু কিছু নাম, যেমন আমরা 12-এর মধ্যে একটা নাম পড়ি নীলাকরেঞ্জি কুন্তিয়ানা। নীলাকরেঞ্জি কুন্তিয়ানা, আসলে কুন্তিয়ানা ব্যাপারটা কুন্তি থেকে এসছে। নীলগিরি ওই পর্বত অঞ্চলের ওই ফুলগুলোকে নীলাকরেঞ্জি কুন্তিয়ানা বলে, কুন্তি থেকে এসছে। বলা হয় মহাভারতে কোনো একটা সময় কুন্তি ওখানে ছিল, তার উপরে নামকরণ। এবার কুন্তিয়ানা ওয়ার্ডটা, কুন্তিটাকে এমনভাবে লেখা হলো যাতে ওটাকে শুনে মনে হয় ওটা ল্যাটিন থেকে উৎপত্তি। অরিজিন কিন্তু ভারত অনুযায়ী করা হচ্ছে, কিন্তু এমনভাবে লেখা হয় যাতে ওটা ল্যাটিন থেকে উৎপত্তি মনে হয়, তার জন্য নীলাকরেঞ্জি কুন্তিয়ানা। তাই বলেছে দে আর ল্যাটিনাইজড অর ডিরাইভ ফ্রম ল্যাটিন ইরেসপেক্টিভ অফ দেয়ার অরিজিন। দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য বায়োলজিক্যাল নেম রিপ্রেজেন্ট দ্য জেনাস। প্রথম ওয়ার্ডটা জেনাস হবে, হোয়াইল দ্য সেকেন্ড কম্পোনেন্ট ইজ স্পেসিফিক এপিথেট, স্পিসিস। Both words are biological in the biological name when handwritten, যখন তাদেরকে লেখা হবে, আর সেপারেটলি আন্ডারলাইন, আলাদা আলাদা করে আন্ডারলাইন করতে হবে, আর প্রিন্টেড, যখন প্রিন্ট করা হবে সেটা ইটালিক্সে হবে, ল্যাটিন অরিজিন বোঝানোর জন্য যে ল্যাটিন থেকে উৎপত্তি। দ্য ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং দ্য জেনাস স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, জেনাসটা ক্যাপিটাল লেটারে শুরু করতে হবে। সেকেন্ড স্পেসিফিক এপিথেট স্মল লেটারে হলে চলবে, যেমন একটা উদাহরণ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ইটালিক্সে লেখা হয়েছে, হ্যান্ড রিটেন হলে সেপারেটলি আন্ডারলাইন হতো। এবার কি বললো, নেম অফ দ্য অথর অ্যাপিয়ার্স আফটার দ্য, আচ্ছা অ্যাব্রিভিয়েটেড ফর্মের মধ্যে লিখতে হবে। নেম অফ দ্য অথর, যে এই প্রথম নামকরণটা করছে তার নামটা এই বাইনোমিয়াল নোমেনক্লেচারের শেষে ছোট অক্ষরে লিখতে হবে স্পেসিফিক এপিথেটের পরে। এবং বায়োলজিক্যাল নেম রিটেন অ্যাজ এ অ্যাব্রিভিয়েটেড ফর্ম, যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিনিয়াস মানে ছিল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, LINN, লিন আমরা লিখে দিই, অ্যাব্রিভিয়েটেড ফর্ম হয়ে গেল। এবার আসলো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন কি বলছে? ক্লাসিফিকেশন is a process by which anything is grouped into convenient categories based on some easily observable characteristics. Classification আমরা তখন করি যখন এনিথিং ইজ গ্রুপড, একটা গ্রুপ করা হয় কনভিনিয়েন্ট ক্যাটাগরিজ বেসড আন্ডার অবজারভেশন, আমরা সরাসরি দেখতে পাই, তার উপরে ভিত্তি করে আমরা যখন তাকে একটা গ্রুপের মধ্যে ফেলি সেটাকে ক্লাসিফিকেশন বলে। এখানটায় ওই অ্যালসেশিয়ান কুকুর, তারপরে বিড়াল, এদের নিয়ে আলোচনা করা হয়েছে যে তাদেরকে দেখিয়ে বোঝা যায় তারা আলাদা আলাদা গ্রুপে বিলং করে, তার জন্য সেটা বলা হয়েছে। তারপরে দ্য স্পেসিফিক টার্ম অফ দিস ক্যাটাগরিজ আর ট্যাক্সা, প্রত্যেকটা টার্মকে ট্যাক্সা বলা হয়, যেমন স্পিসিস একটা ট্যাক্সা, জেনাস একটা ট্যাক্সা, অর্ডার, ক্লাস, এগুলো এক একটা পরপর ট্যাক্সা, এক একটাকে ট্যাক্সা বলা হয়, প্লুরাল ট্যাক্সন। ট্যাক্সা বলা হয় সম্পূর্ণ প্লুরালে, আর সিঙ্গুলারে ট্যাক্সন বলা যায়। যেমন প্ল্যান্ট একটা ট্যাক্সন, অ্যানিমাল একটা ট্যাক্সন, ম্যামেলস একটা ট্যাক্সন, কিন্তু এদের ডিফারেন্ট ডিগ্রি বা ভ্যারিং ডিগ্রি রয়েছে। যেমন দেখা যাক ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট ট্যাক্সা, দ্য প্রসেস ইজ কল্ড ট্যাক্সোনমি, যেতে ক্যারেক্টিফিকেশন করে তাদেরকে বিভিন্ন ক্লাসিফিকেশন করা হয়, বিভিন্ন ট্যাক্সাতে রাখা হয়, এটাকে ট্যাক্সোনমি বলা হয়। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার, কী কী মেনশন করা হয় সেখানে? এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার, দ্য স্ট্রাকচার অফ দ্য সেল, ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড ইকোলজিক্যাল ইনফরমেশন অফ অর্গানিজমস
are essential and form the basis of modern taxonomic studies. গেল। তো ট্যাক্সোনমির মধ্যে কি কি পড়ে? সবার আগে ক্যারেক্টিফিকেশন, তারপরে আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার। কখনো আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচারও থাকে, কিন্তু ক্যারেক্টিফিকেশনও তার মধ্যে পড়ে বেসিস অফ ট্যাক্সোনমির মধ্যে। গেল। সিন্স লং নট অনলি ইন্টারেস্টেড, মানে মানুষরা প্রথম থেকেই খুব ইন্টারেস্টেড ছিল এইসব বিভিন্ন প্রাণীদের মধ্যে তাদের ব্রাঞ্চ খোঁজার জন্য, বিভিন্ন প্রাণীদের মধ্যে কী করে সংযোগ রয়েছে, একে অপরের সাথে কীভাবে যুক্ত সেটা খোঁজার জন্য, এবং তাদেরকে একে অপরের সাথে সংযুক্ত এবং তাদের সাথে একে অপরের রিলেশনশিপটাকে বোঝার জন্য একটা আলাদা করে শাখা তৈরি করা হয়, যাকে বলা হয় সিস্টেমেটিক্স। দ্য ওয়ার্ড সিস্টেমেটিক্স, এই ওয়ার্ডটাকে ডিরাইভ করা হয়, ভাবা হয় যে এটা ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা থেকে এসছে। সিস্টেমা, ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা থেকে কয়েন করা হয়েছে। সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজমস। লিনিয়াস তার একটা বই লিখে গিয়েছিল, ক্যারোলাস লিনিয়াস, যার নাম হচ্ছে সিস্টেমা ন্যাচারি। এই পাবলিকেশন থেকে অনেকে মনে করেন সেখান থেকেও সিস্টেমেটিক্সটা নেওয়া যেতে পারে। আইডেন্টিফিকেশন, তাহলে সিস্টেমেটিক্সের মধ্যে কী কী এনগেজ করা হয়? ইনক্লুড ট্যাক্সোনমির মধ্যে আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার আর ক্লাসিফিকেশনের সাথে সিস্টেমেটিক্সকে নেওয়া হয়। সিস্টেমেটিক্স টেক্স ইন্টু অ্যাকাউন্ট অফ ইভলিউশনারি রিলেশনশিপস ইন দ্য অর্গানিজম, অর্থাৎ ইভলিউশনগতভাবে যে কোনো সম্পর্কিত এক একটা প্রাণী একে অপরের সাথে ইভলিউশনগতভাবে, সেইটাকে সিস্টেমেটিক্সের মধ্যে আমরা আলোচনা করব। ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ আর ট্যাক্সোনমিক হায়ারার্কি, এই দুটো নিয়ে আলোচনা করতে হবে। এই যে ট্যাক্সন, এটা হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরালে বলা হয় ট্যাক্সা, প্রত্যেকটাকে এক একটা ট্যাক্সা বলে। কি বললো? দিস ট্যাক্সোনমিক গ্রুপস অর ক্যাটাগরিজ আর ডিস্টিংক্ট বায়োলজিক্যাল এন্টিটিস অ্যান্ড নট মেয়ারলি মরফোলজিক্যালি এগ্রিগেটস, মানে শুধুমাত্র মরফোলজিক্যালি তাদের সমস্ত রকমের বৈশিষ্ট্য মিলছে জন্য তাদেরকে আমরা একই ট্যাক্সনের মধ্যে রেখে দেবো, বা ট্যাক্সার মধ্যে রেখে দেবো, বা ক্যাটাগরিতে রেখে দেবো, যাই বলো না কেন, সেটা কিন্তু হয় না। তাদের ভেতরকার মেয়ারলি মরফোলজিক্যাল এগ্রিগেটস না, কেবলমাত্র ডিস্টিংক্ট বায়োলজিক্যাল এন্টিটিসের ওপরেও ক্যাটাগরি করা হয়। ট্যাক্সোনমিস্টিক্সের স্টাডিজের মধ্যে কী কী পড়ে কোনো একটা ট্যাক্সোনমির মধ্যে? কিংডম, ফাইলাম, ডিভিশনটাকে আমরা অনেক সব প্ল্যান্টের ক্ষেত্রে ডিভিশন বলি, অ্যানিমালের ক্ষেত্রে ফাইলাম বলি। এই দুটো ডিভিশন আর ফাইলাম একটার মধ্যেই পড়ে। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। আর ফাইলামটা প্লান্টের ক্ষেত্রে হয়ে যাবে ডিভিশন। এবার এদিকে আসা যাক। স্পিসিস, ট্যাক্সোনমিক স্টাডিজ কনসিডার এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অর্গানিজম উইথ ফান্ডামেন্টাল সিমিলারিটিস ইজ অ্যাজ এ স্পিসিস। ট্যাক্সোনমিক স্টাডিজের মধ্যে দেখা যায় কিছু গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল যাদের মধ্যে সব থেকে ন্যূনতম যে স্তর, যেখানে প্রাণীরা একে অপরের সাথে সব থেকে বেশি সিমিলারিটিস বহন করে চলে, তাকে স্পিসিস বলা হয়। আর আর্নেস্ট মেয়ার একটা তথ্য দিয়েছিল যে স্পিসিস আমরা তাকেই বলবো যখন দুটো প্রাণী তারা সেক্সুয়াল রিলেশনশিপে আসবে, সেক্সুয়াল রিলেশনশিপ না, মানে সেক্সুয়াল ব্রিডিং করতে পারবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারবে, এবং যে ইন্ডিভিজুয়ালটা তৈরি হবে সেই ইন্ডিভিজুয়ালটা ফার্টাইল হবে, তখন আমরা তাদেরকে একটাই স্পিসিসে রাখি। যেমন আমরা বলতে পারি যে মিউল, যেক্ষেত্রে হর্স আর ডঙ্কির ক্রস করা হয় সেক্ষেত্রে মিউল তৈরি হয়, কিন্তু হর্স আর ডঙ্কিকে আমরা একই স্পিসিসে রাখি না, কারণ মিউল ফার্টাইল না, মিউল কিন্তু স্টেরাইল, ও পুনরায় জননক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। সুতরাং আমরা তাকেই স্পিসিস বলবো যখন দুটো প্রাণী সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে এবং সেখান থেকে তৈরি ইন্ডিভিজুয়ালটা পুনরায় রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ হবে অথবা রিপ্রোডাকশন করতে পারবে, সেই ক্ষমতা থাকবে। গেল। ইচ অফ দ্য জেনাস মে হ্যাভ ওয়ান or more than one specific epithet representing different organism but having the morphological similarities. For example, প্যান্থেরা হচ্ছে টাইগারের মধ্যে দেখা যায়। প্যান্থেরা ইজ অ্যানাদার স্পিসিস অফ এপিথেট, সেখান থেকে একটা হচ্ছে টাইগ্রিস। আবার সোলানাম ইনক্লুডস দ্য স্পিসিস নাইগ্রাম অ্যান্ড মিলনজিনা। প্যান্থেরা, টাইগ্রিস, আবার প্যান্থেরার মধ্যে বাঘের, এটা হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস হচ্ছে বাঘ, আর সিংহ হচ্ছে প্যান্থেরা লিও। তাহলে দুজনের জেনাস কিন্তু প্যান্থেরা, কিন্তু স্পিসিস আলাদা, কি বাঘেরটা টাইগ্রিস আর সিংহেরটা লিও। তেমনই সোলানাম ইনক্লুডস দ্য স্পিসিস নাইগ্রাম আর মিলনজিনা। এই দুজনের স্পিসিসের থেকে একটাই জেনাস তৈরি হয়, সেটা হচ্ছে সোলানাম। গেল। হিউম্যানেরও এরকম একটা নাম রয়েছে, হোমোস্যাপিয়েন্স, এটা ইম্পর্টেন্ট। গেল। জেনাস হচ্ছে কম্প্রাইজ
a group of related species তাদেরকে which are more characteristics in common in comparison to species of other genera. We can say that the genera are aggregates to closely related species. For example, potato are and brinjal are the two different species গেল, কিন্তু তাদের জেনাস কিন্তু একই সোলানামের আন্ডারে থাকে হচ্ছে পটেটো আর ব্রিঞ্জাল। তেমন লায়ন প্যান্থেরা লিও, লিওপার্ড প্যান্থেরা প্যারাডাইস, আর টাইগার প্যান্থেরা টাইগ্রিস হুইচ আর সিভিয়ার কমন ফিচার বিলং করে, তার জন্য তাদেরকে জেনাস প্যান্থেরার মধ্যে রেখে দেওয়া হলো। কিন্তু এরা কিন্তু আবার প্যান্থেরা ফ্যামিলি, কিন্তু আবার ফেলিস হচ্ছে ক্যাট ফ্যামিলি, তাদেরকে কিন্তু আলাদা করে রাখা হয়েছে। ফ্যামিলি কি বললো, ওই একই রকম এগ্রিগেশন অফ জেনাস, ফ্যামিলি তৈরি হয় অনেকগুলো জেনাস নিয়ে। কিন্তু ফ্যামিলির মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন হচ্ছে, ফ্যামিলি যখন তৈরি করা হয় ক্যারেক্টারিস্টিক বেসিস অফ ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফিচার অফ প্লান্ট স্পিসিস। প্লান্টের ক্ষেত্রে ভেজিটেটিভ আর রিপ্রোডাক্টিভ ফিচারটাকে কিন্তু দেখা হয়। যেমন পিটুনিয়া ডাটুরা, এই পিটুনিয়া ডাটুরা আর সোলানাম পিটুনিয়া ডাটুরা, এই তিনটাকে এক জায়গার মধ্যে রেখে দেওয়া হলো, নাম দেওয়া হলো সোলানেসি, ফ্যামিলির নাম সোলানেসি। পরবর্তীতে আমরা পড়ব বিভিন্ন ফ্যামিলি, ব্র্যাসিকেসি, সোলানেসি, ফ্যাবেসি, লিলিয়েসি। তো সেরকম সোলানেসির আন্ডারে পড়লো সোলানাম, পিটুনিয়া, ডাটুরা, এই তিনটা মিলে একটা তৈরি করা হলো। তেমন টাইগারের যে ফ্যামিলিটাকে রয়েছে প্যান্থেরা ফ্যামিলি, আর ক্যাটের ফ্যামিলি ফেলিস ফ্যামিলি, এই দুটোকে এক জায়গায় নিয়ে এসে আমরা রেখে দিলাম ফেলিডিতে। আর ফেলিডি আর ক্যানেডি কিন্তু দুটো আলাদা। ফেলিডি হচ্ছে ক্যাট ফ্যামিলি, যার মধ্যে বাঘসিংহ টাইগার যেমন প্যান্থেরা, আর বিড়ালের ফ্যামিলি ফেলিস, এই দুটো একসাথে পড়লো ফেলিডি, এটাকে বলা হলো। কুকুরের ফ্যামিলিকে বলা হয় ক্যানেডি। এবার অর্ডার কি বললো, অর্ডার হচ্ছে দি ক্যাটাগরিজ অফ লাইক স্পিসিস অ্যান্ড জেনাস ফ্যামিলিজ বেসড অন দ্য নাম্বার অফ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। মানে ফ্যামিলির মধ্যে সিমিলার ক্যারেক্টারিস্টিক্সগুলোকে এগ্রিগেট করে আমরা তৈরি করি অর্ডারের মধ্যে, এই ক্যাটাগরির মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট লাইন সেটা হচ্ছে আইডেন্টিফাইড বেসড অন, যেমন ফ্যামিলির মধ্যে আমরা দেখতাম ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফিচারের উপরে নির্ভর করে হয়, তেমনই অর্ডারটা কিন্তু এগ্রিগেশন অফ ক্যারেক্টারিস্টিক্স বেসড অন এগ্রিগেশন অফ ক্যারেক্টারিস্টিক্সই হয়। কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লোরাল ফর্মুলা বা ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক্স, এই যে বেসড অন দ্য ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক্সের উপরে অর্ডার খুব নির্ভর করে। অর্ডার ব্রিং হুইচ দ্য হায়ার ক্যাটাগরি অ্যাসেম্বলড অফ ফ্যামিলিকে অ্যাসেম্বল করে তৈরি হয় হুইচ এক্সিবিট এ ফিউ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। এর মধ্যে বেসড অন ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কী দেখা গেল, যেমন হচ্ছে বলা যেতে পারে পলিমোনালিসের আন্ডারে দুটো ফ্যামিলি রয়েছে, একটা হচ্ছে কনভলভোলেসি আর একটা হচ্ছে সোলানেসি, এই দুটো ফ্যামিলি ইনক্লুড করে পলিমোনালিস। তেমনই ক্যানেডি আর ফেলিডি, একটু আগেই বললাম কুকুরের ফ্যামিলি আর বিড়ালের ফ্যামিলি ফেলিডি ক্যানেডি, এই দুটোকে কিন্তু একসাথে করে তৈরি করা হয় কার্নিভোরা। এবার ক্লাস ওই একই রকম, সমস্ত রকমের অর্ডারগুলো এক জায়গায় এগ্রিগেট করে যাদের মধ্যে সিমিলারিটিস দেখা যায় আরেকটু কম, সেই সিমিলারিটিসগুলো এক জায়গায় করে নিয়ে আমরা ক্লাস তৈরি করি। ক্লাসের মধ্যে কী কী পড়ে, যেমন প্রাইমেট মানে হচ্ছে যাদের মধ্যে মেরিস্টুয়াল সাইকেল দেখা যায়, ইস্টার সাইকেল বা মেরিস্টুয়াল সাইকেল দেখা যায়। মঙ্কি, গিবন, গরিলা যাদের মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেল থাকে, আর তাদের সাথে মঙ্কি, গিবন, গরিলা ইজ প্লেসড ইন এ ক্লাস অফ ম্যামেলিয়া। ক্লাস হচ্ছে ম্যামেলিয়ার আন্ডারে মঙ্কি, গিবন, গরিলা, হিউম্যান এরাও যেমন থাকে। প্রাইমেটদের সাথে রেখে দেওয়া হয় কার্নিভোর, যাদের মধ্যে ইস্ট্রাস সাইকেল দেখা যায়। ঋতুস্রাব আর রজস্রাব, এই দুটোকে এক জায়গায় রেখে দেওয়া হলো ম্যামেলিয়ার মধ্যে। ফাইলামের মধ্যে কি বললো, ফাইলাম ইজ লাইক এ ফিশেস, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস অ্যান্ড ম্যামেলস। এদের সবাইকে এক জায়গার ফাইলামের মধ্যে নিয়ে আসা হলো, যাদের পিছন দিকে একটা নোটোকর্ড থাকে, তার ওদের নাম হয়ে গেল কর্ডেটের আন্ডারে সব পড়ে গেল। প্লান্টস অ্যান্ড ক্লাসের মধ্যে ফিউ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, ফাইলামকে আমরা প্লান্টসদের ক্ষেত্রে ডিভিশন বলবো, হয়ে গেল। এবার কিংডমের আন্ডারে সবাই চলে আসলো, যেমন অ্যানিমালের আন্ডারে তোমার কর্ডেট নন কর্ডেট সব চলে এলো, এটা হয়ে গেল অ্যানিমাল কিংডম। আর প্লান্টের ক্ষেত্রে সব চলে এলো, তখন হয়ে গেল প্লান্ট কিংডম হলো। এবার কি বললো, কিংডম যত তুমি, এটা হচ্ছে তোমার হায়ারার্কি, ওই ট্যাক্সোনমিক ক্যাটাগরিসের হায়ারার্কি।
ট্যাক্সোনমিক ক্যাটাগরিজের হায়ারার্কি, এটা খুব মনে রাখার বিষয়। কি বলেছে? স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ডিভিশন, কিংডম। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। কিন্তু অ্যারো হবে স্পিসিস থেকে কিংডমের দিকে, অ্যারোটা স্পিসিস থেকে কিংডমের দিকে হবে। আর নিচ থেকে যত উপরে উঠবো সিমিলারিটিস তত কমতে থাকবে। এই যে লেখা আছে, গো হায়ার ফ্রম দ্য স্পিসিস টু দ্য কিংডম, দ্য নাম্বার অফ কমন ক্যারেক্টারিস্টিক্স গোজ অন ডিক্রিজিং। লোয়ারে যত যাওয়া যাবে তত তাদের মধ্যে আমরা দেখতে পাবো যে তাদের মধ্যে সেম লেভেল অফ ক্যাটাগরি যেগুলো রয়েছে, যাদের রিলেশনশিপ রয়েছে এবং তাদের মধ্যেকার যত সিমিলারিটিস বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা তত ভালো হবে, কিন্তু ওপরের দিকে গেলে সেটা খোঁজা আরও ডিফিকাল্ট হয়ে যাবে। তারপরে এখানটায় 4টে প্রাণীর মধ্যে দিয়ে দেওয়া আছে, যেমন হিউম্যান, হোমোস্যাপিয়েন্স, জেনাস, হোমো, ফ্যামিলি, হোমোনিডি, অর্ডার, প্রাইমাটা, ক্লাস, ম্যামেলিয়া, ফাইলাম বা ডিভিশন, কর্ডাটা। হাউস ফ্লাই, মাস্কা ডোমেস্টিকা, জেনাস মাস্কা, ফ্যামিলি মাস্কাইডি, অর্ডার ডিপটেরা, ক্লাস ইনসেক্টা, ফাইলাম আর্থোপোডা। ম্যাঙ্গো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, জেনাস ম্যাঙ্গিফেরা, ফ্যামিলি অ্যানকারডিয়েসি, আর অর্ডার সেটিন্ডালিস, ক্লাস ডাইকোটাইলোটনাস, ফাইলাম অ্যাঞ্জিওস্পার্ম। কমন নেম হুইট, হুইটের মধ্যে কি দেখলাম? ট্রিটিকাম অ্যাস্টিভাম, জেনাস ট্রিটিকাম, ফ্যামিলি পোয়েসি, অর্ডার পোয়ালিস, ক্লাস মনোকোটাইলোডন, ফাইলাম অ্যাঞ্জিওস্পার্ম। ট্যাক্সোনমিক্যাল এইডস, আমরা ট্যাক্সোনমিক্যাল এইডসের মধ্যে পড়বো হার্বেরিয়াম, তারপরে পড়বো জু, তারপরে পড়বো আমরা কি, আর পিছনে ফ্লোরা ফোলা মনোগ্রাফ এগুলো রয়েছে, চার্ট গেল। হার্বেরিয়ামটা আমরা কি বুঝবো না, যেসব উদ্ভিদ রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ক্ষেত্রে ড্রাই, যে কোনো একটা স্পেসিমেন নিতে হবে উদ্ভিদের, সেই স্পেসিমেনটাকে ড্রাই করতে হবে, ড্রাইড, প্রেসড অ্যান্ড প্রিজার্ভড অন এ শিট। এটা একটা অ্যারেঞ্জ। তারপরে একটা ইম্পর্টেন্ট লাইন, দিস সিডস আর অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সিস্টেম আছে, ওইভাবেই ওদেরকে সাজাতে হয়। ঠিক আছে, এবার হার্বেরিয়ামের শিটের মধ্যে আমরা কি কি ইনফরমেশন পাবো? একটা তো ডেট অ্যান্ড প্লেস অফ দ্য কালেকশন, তারপরে তার ইংলিশ নেম পাবো, লোকাল নেম পাবো, তারপরে তার বোটানিক্যাল নেম পাবো, ফ্যামিলির নেম পাবো, তারপরে পাবো কালেক্টরের নেম। তাহলে কি কি পাচ্ছে হার্বেরিয়ামের? ডেট অ্যান্ড প্লেস অফ কালেকশন, ইংলিশ নেম, লোকাল নেম, বোটানিক্যাল নেম, দেন পাবো ফ্যামিলির নাম, কোন ফ্যামিলি থেকে বিলং করে, দেন পাবো কালেক্টরের নাম, যে কালেক্ট করে এনেছে। হার্বেরিয়ামের একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে কুইক রেফারেল সিস্টেম অফ ট্যাক্সোনমিক্যাল স্টাডিজ। ট্যাক্সোনমিক্যাল স্টাডিজে হার্বেরিয়াম একটা খুব কুইক রেফারেল সিস্টেম হিসেবে কাজ করতে পারে। তারপরে বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেনের মধ্যে কি বলবো না, বোটানিক্যাল গার্ডেনে আমরা দেখতে পাই যে জীবন্ত উদ্ভিদদের সংগ্রহ করে রাখা হয় বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনে যেসব উদ্ভিদরা থাকে তাদের মধ্যে আমরা কি লেভেল দেখতে পাবো না, তাদের ফ্যামিলির নাম দেখতে পাবো, তাদের সায়েন্টিফিক নাম দেখতে পাবো, আর কিচ্ছু ওখানে দেখা যাবে না। বোটানিক্যাল গার্ডেন কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে, একটা কিউ বোটানিক্যাল গার্ডেন যেটা ইংল্যান্ডে রয়েছে, সব থেকে বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন যেটা হাওড়াতে রয়েছে, আর একটা ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট রয়েছে লখনৌতে, ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট লখনৌ। মিউজিয়ামটার মধ্যে কি বলবো না, বোটানিক্যাল গার্ডেনে উদ্ভিদদের যেভাবে রাখা হচ্ছে মিউজিয়ামেও প্রাণীদের সেভাবে রাখা হচ্ছে, কিন্তু সেখানটায় প্রধানত প্রাণীদের দেহাবশেষ রাখা হয়, স্কেলিটন রাখা হয়, আর যেসব পোকামাকড় রাখা হয় তাদেরকে ইনসেক্ট বক্সের মধ্যে রাখা হয়। ইনসেক্ট বক্সে রাখার বা সংরক্ষণ করার আগে কিছু নিয়ম থাকে, তাদেরকে প্রথমে নিতে হবে, কিলিং করতে হবে, তাদেরকে মারতে হবে, পিন করতে হবে, সঠিকভাবে পিন করতে হবে, তারপরে প্রিজার্ভ করতে হবে স্টাফ করে। ঠিক আছে, দেখা যাক। মিউজিয়াম হবে কালেকশন অফ প্রিজার্ভ প্লান্টস অ্যান্ড অ্যানিমাল স্পেসিমেন্স ফর স্টাডিং অ্যান্ড রেফারেন্সেস। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালদের স্পেসিমেন অলসো প্রিজার্ভড অ্যাজ ড্রাইড স্পেসিমেন, শুকনো স্পেসিমেন হিসেবে রাখা হয়। ইনসেক্টস আর প্রিজার্ভড ইন দ্য ইনসেক্ট বক্সের মধ্যে রাখা হচ্ছে ইনসেক্টদের। কালেক্টিং, প্রথমে কালেক্ট করতে হবে, কিলিং মারতে হবে, তারপরে পিন করতে হবে। লার্জার অ্যানিমাল লাইক বার্ডস অ্যান্ড অ্যানিমালস, তাদেরকে কেটে তার ভিতরে স্টাফ ভরে দেওয়া হয় এবং তারপরে প্রিজার্ভ করে রাখা হয়, প্রিজারভেটিভ দিয়ে দেওয়া হয়। মিউজিয়াম অফটেন কালেকশন অফ স্কেলিটনস অফ অ্যানিমালস, অ্যানিমালদের স্কেলিটনও থাকে। এবার কি বললো, জুলজিক্যাল পার্ক, দেয়ার ইজ এ প্লেস হোয়ার দ্য ওয়াইল্ড অ্যানিমালস আর কেপ্ট ইন প্রোটেক্টেড এনভায়রনমেন্ট, তাদেরকে বলা হচ্ছে enable us to learn about their food habits, behavior. All the animals in a zoo are provided as far as possible তাদের ঘরের মতো, মানে তারা যে জঙ্গলে থাকে, the condition similar to their natural habitat। হয়ে গেল। কি
কি এর মধ্যে খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই বেশি কোশ্চেন আছে। কি এর মধ্যে কি বললো, কি ইজ দ্য অ্যানাদার ট্যাক্সোনমিক্যাল এইড ইউজ টু দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য প্লান্টস অ্যান্ড অ্যানিমালস বেসড অন দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। সিমিলারিটি আর ডিসিমিলারিটির ওপরে নির্ভর করে কিটাকে তৈরি করা হয়েছে। কি এর মধ্যে যে অ্যাক্টগুলো পেয়ার হিসেবে লেখা থাকে, কন্ট্রাস্টিং ক্যারেক্টারগুলো যেখান থেকে আমাদের এক একটা করে চুজ করতে হয়, তাদেরকে আমরা বলি কাপলেট। আর কাপলেটের প্রত্যেকটা অপশনের এক একটা অপশনকে আমরা বলি, ইচ অফ দ্য স্টেটমেন্ট অফ দ্য কি ইজ কল্ড লিড। কাপলেটের এক একটা স্টেটমেন্টকে আমরা লিড বলি। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট লাইন এটা, কি আর দ্য জেনারেলি দ্য অ্যানালাইটিক্যাল ইন নেচার। এরা অ্যানালাইটিক্যাল ইন নেচার হতে পারে। এখান থেকে আর কিচ্ছু নেই তেমন। এবার ফ্লোরা, ম্যানুয়াল, মনোগ্রাফ আর ক্যাটালগস, এই চারটা খুব ইম্পর্টেন্ট পড়া। ফ্লোরা, ম্যানুয়াল, মনোগ্রাফ অ্যান্ড ক্যাটালগস। কি বললো, ফ্লোরা কন্টেন্স এ অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ হ্যাবিটেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ প্ল্যান্ট অফ এ গিভেন এরিয়া। ফ্লোরার মধ্যে থাকে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কতখানি প্ল্যান্টদের মানে কোন কোন প্লান্ট আর কতখানি প্লান্টদের ডিস্ট্রিবিউশন রয়েছে সেই সম্বন্ধে, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কী রকমের উদ্ভিদের বিন্যাস রয়েছে সেটা ফ্লোরার মধ্যে পাওয়া যায়। আর ম্যানুয়ালস আর ইউজফুল ফর প্রোভাইডিং ইনফরমেশন ফর আইডেন্টিফিকেশন অফ নেম অ্যান্ড স্পিসিস ফাউন্ড ইন এ পার্টিকুলার এরিয়া। যেমন হিমালয়ের মধ্যে যদি কোনো একটা গাছকে তুমি খুঁজতে যাও, তো পার্টিকুলার ওই গাছটা সম্বন্ধে হিমালয়ের ওই এরিয়ার পার্টিকুলার সমস্ত রকমের ইনফরমেশন তুমি ম্যানুয়ালসে পেয়ে যাবে। আর মনোগ্রাফ কন্টেন্ট দ্য ইনফরমেশন অফ এনি ট্যাক্সন। যে কোনো একটা ট্যাক্সন সম্বন্ধে তোমার সমস্ত ইনফরমেশন মনোগ্রাফ রাখে। সত্যি কথা বলতে ফ্লোরার মধ্যে কি বললো না, একটা নির্দিষ্ট এরিয়ায় অল প্ল্যান্টের যে ডিস্ট্রিবিউশন, মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সব উদ্ভিদের সমস্ত ডিস্ট্রিবিউশনগুলো ফ্লোরার মধ্যে লেখা থাকবে। ম্যানুয়ালে কি লেখা থাকবে না, প্রোভাইড দ্য নেম। তোমাকে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে গাছগুলো সম্বন্ধে যে নাম এবং তাদের আইডেন্টিফিকেশনে সাহায্য করবে ম্যানুয়াল। আর মনোগ্রাফ কি বলবে, মনোগ্রাফ দেবে যে কোনো একটা ট্যাক্স সম্বন্ধে তার ইনফরমেশন। ব্যাস, আর কিচ্ছু নেই, চ্যাপ্টার শেষ। তাহলে এই সম্পর্কে আমাদের একটা প্রথম চ্যাপ্টার হয়ে গেল এনসিইআরটি অনুযায়ী। এবার তাহলে আমাদের একটা ছোট্ট করে রিভিশন দিয়ে দেওয়া দরকার। রিভিশনে প্রথমে আমরা মনে রাখবো আর্নেস্ট মেয়ারকে। আর্নেস্ট মেয়ার আমাদেরকে স্পিসিস সম্বন্ধে প্রথম একটা ধারণা দিয়েছিল। স্পিসিস সম্বন্ধে কি বলেছিল, দুটো প্রাণী যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারবে এবং তারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করলে যে নতুন অফস্প্রিং তৈরি হবে, নতুন বাচ্চা তৈরি হবে, সে ফার্টাইল হবে, মানে সেও আবার রিপ্রোডাকশনে অংশগ্রহণ করতে পারবে, তখন আমরা তাকে স্পিসিস বলবো। গেল অল লিভিং অর্গানিজমস গ্রো। গ্রোথটাকে বলা হচ্ছে অল লিভিং অর্গানিজমস গ্রো। অ্যানিমালরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রো করতে পারে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে তেমন কোনো বাধা ধরার নিয়ম নেই, সারা জীবন ধরে উদ্ভিদরা বাড়তে পারে। তারপরে আমরা কি বলবো না, ইনভিট্রো কালচারের মধ্যে আমরা সেই গ্রোথটাকে দেখতে পারি। হায়ার অ্যানিমাল আর প্ল্যান্টের ক্ষেত্রে এটা একটা খুব রিপ্রোডাকশন আর গ্রোথ এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হিসেবে ধরে নেওয়া যেতে পারে। কিন্তু যেহেতু গ্রোথকে আমরা সঠিকভাবে ডিফাইন করতে পারি না লিভিং অর্গানিজমের বৈশিষ্ট্য কিনা, তার জন্য বলবো গ্রোথ ক্যানট বি দ্য ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম। রিপ্রোডাকশন একইভাবে, রিপ্রোডাকশন হচ্ছে অর্গানিজমের মধ্যে হয় অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল বিভিন্নভাবে হতে পারে। ফাঙ্গির ক্ষেত্রে আমরা দেখতে পারি স্প্রেড দিয়ে করে মিলিয়নস অফ অ্যাসেক্সুয়াল স্পোরদের মাধ্যমে। হাইড্রার ক্ষেত্রে, ইস্টের ক্ষেত্রে আমরা বার্ডিং দেখতে পাই, হাইড্রার ক্ষেত্রেও বার্ডিং দেখতে পাই। প্ল্যানেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই রিজেনারেশন ঘটছে কীভাবে, এইভাবে আমাদেরকে দেখানো হলো। তারপরে প্রোটোনিমা অফ মসেস ফ্র্যাগমেন্টেশনস এর মাধ্যমে হচ্ছে। কিন্তু কি বললো, ইউনিসেলুলার অর্গানিজম লাইক অ্যামিবা, এদের ক্ষেত্রে গ্রোথ আর রিপ্রোডাকশন এই দুটো অনেকটা সিমিলার জিনিস, সিনোনিমস বলতে পারো। ওদের গ্রোথের মাধ্যমেই রিপ্রোডাকশন হয়, সেই জিনিসটা বলে দিল। ইনক্রিজ ইন নাম্বার, ইনক্রিজ ইন সেল। রিপ্রোডাকশন ক্যানট বি দ্য অল ইনক্লুসিভ ইভেন্টস, মানে আমরা রিপ্রোডাকশনকেও অল ইনক্লুসিভ ক্যারেক্টারিস্টিক, ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজম বলতে পারি না, কারণ মিউল, স্টেরাইল ওয়ার্কার বিজ, ইনফার্টাইল হিউম্যান কাপলস এরাও কিন্তু জীবিত, কিন্তু এরা রিপ্রোডাকশন করতে পারে না। গেল অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম হচ্ছে কোনো একটা প্রাণীর কোনো একটা কোষের মধ্যে যে পরিমাণ কেমিক্যাল রিয়াকশন হয় পরপর, সেই রিয়াকশনগুলোকে একসাথে আমরা বলি মেটাবলিজম। মেটাবলিজমকে আমরা প্রথম বললাম যে এনসিইআরটিতে, যে মেটাবলিজম ইজ দ্য ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজম হলে তাদের মেটাবলিজম হতেই হবে। কিন্তু আরেকটা জিনিস কি, মেটাবলিজমের মধ্যে যে সেলের মধ্যে রিয়াকশন হচ্ছে সেটাকে
আমরা একটা টেস্ট টিউবের মধ্যেও পারফর্ম করতে পারছি, কিন্তু সেটাকে আমরা বলবো না লিভিং। কি বলবো, সেটা অবশ্যই একটা লিভিং রিয়াকশন, বাট দ্য থিং ইজ নট লিভিং অ্যাট অল। গেল। তারপরে আমরা কি পড়লাম না, সেলুলার অর্গানাইজেশন অফ দ্য বডি ইজ এ ডিফাইনিং ফিচার অফ লিভিং অর্গানিজম। তারপরে উত্তেজনায় সাড়া দেওয়া, কি বললো না, সারাউন্ডিংসের মধ্যে আমরা যেভাবে সারাউন্ডিংসকে আমরা সেন্স করছি, এনভায়রনমেন্টকে, এবং সেখান থেকে রেসপন্ড করছি, এটাও কিন্তু লিভিংয়ের একটা সব থেকে বড় লক্ষণ। ফটোপিরিয়ড এফেক্ট দ্য সিজনাল ব্রিডার্স, সূর্যের আলোর যে পরিমাণটা সেটা কিন্তু এফেক্ট করে সিজনাল ব্রিডার, সেটা প্লান্টই হোক সে অ্যানিমালই হোক। হিউম্যান বিংসের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাওয়ার রয়েছে, সেলফ অ্যাওয়ার রয়েছে অফ হিমসেলফ, সেলফ কনসাসনেস কেবলমাত্র হিউম্যান বিংদের মধ্যে দেখা যায়, তাই কনসাসনেস দেয়ারফোর দ্য বিকামিং দ্য ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম। গেল। তারপরে এই মানুষের কোমার কথা বলা হলো, ব্রেন ডেড, সে জীবিত না মৃত, সে মৃত আমরা ধরে নিচ্ছি। প্রপার্টিস অফ টিস্যু যেমন সেলের মধ্যে থাকে না, সেল অর্গানেলের প্রত্যেকটা বৈশিষ্ট্য তেমন সেলেরও বৈশিষ্ট্য সেল অর্গানেলের মধ্যে থাকে না, কিন্তু তারা কম্বাইন করে তাদেরকে প্রকাশ করে। তার জন্য বলা হয় যে প্রপার্টিগুলো এগ্রিগেট করে প্রত্যেকটা সেলের প্রপার্টি এগ্রিগেট করে একটা টিস্যুর প্রপার্টি তৈরি করে। তেমনই সেল অর্গানেলের যে মলিকুলার কম্পোনেন্ট তাদের কম্প্রেসিংয়ের মাধ্যমেই কিন্তু এগ্রিগেশনে একটা সেল ফাংশন করতে পারে। অল লিভিং অর্গানিজমের মধ্যে সেলফ রেপ্লিকেটিং, ইভলভিং, সেলফ রেগুলেটিং ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম দেখতে পাওয়া যায়, রেসপন্ড টু দ্য এক্সটার্নাল স্টিমুলি। এই জায়গাটা হয়ে গেল। তারপরে বলা হলো যে প্রত্যেকটা প্রাণী একে অপরের সাথে লিঙ্কড এভলিউশনারিভাবে, শেয়ারিং দ্য কমন জেনেটিক ম্যাটেরিয়াল বাট টু ভ্যারিং ডিগ্রিজ। আমরা তারপরে এখানে বললাম 1.7 থেকে 1.8 মিলিয়ন প্রত্যেক বছরে এই রেঞ্জের মধ্যে স্পিসিস বেরোচ্ছে, ওটাকে বায়োডাইভার্সিটি বলছি। সেখান থেকে আমরা বললাম নোমেনক্লেচার, কীভাবে নামকরণ করা হচ্ছে। তারপরে নোমেনক্লেচারের জন্য আমাদের প্রাণীটাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তার জন্য বললাম আইডেন্টিফিকেশন আর নোমেনক্লেচারের জন্য দুটো বোর্ড রয়েছে, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। বায়োলজিক্যাল নোমেনক্লেচারের মধ্যে প্রথমে আমরা বললাম জেনেরিক নেম, তারপরে স্পেসিফিক এপিথেট, তারপরে বাইনোমিয়াল নোমেনক্লেচার যেটা দিয়েছিল ক্যারোলাস লিনিয়াস। কীভাবে আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচার করবো না, ল্যাটিন হতে হবে প্রথমে ওয়ার্ডগুলো, যদি ল্যাটিন হয় তাহলে লিখতে হবে ইটালিক্সে, যদি প্রিন্ট করা হয় তাহলে ইটালিক্সে প্রিন্ট করতে হবে, যদি লেখা হয় তাহলে সেপারেটলি আন্ডারলাইন করতে হবে। জেনেরিক নেমের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, আর স্পেসিফিক এপিথেটের প্রথম অক্ষরটা ছোট হাতের হবে। যদি হ্যান্ড রিটেন হয় সেপারেটলি আন্ডারলাইন করতে হবে, যদি প্রিন্টেড হয় তাহলে ইটালিক্সে লিখতে হবে। তারা ল্যাটিন হতে হবে তাদের নাম, তাহলে না হলে ল্যাটিন অরিজিন হতে হবে, ল্যাটিনাইজ করে লিখতে হবে। ব্যাস এই কটাই নিয়ম ছিল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তারপরে একটা ছোট্ট করে বলে দিল যে বিজ্ঞানী যে আবিষ্কার করছে তার নামের কয়েকটা অক্ষর সবার শেষে স্পেসিফিক এপিথেটের পরে লাগাতে হবে অ্যাব্রিভিয়েটেড ফর্মে, যেমন ক্যারোলাস লিনিয়াস ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আবিষ্কার করেছিলেন, তার জন্য তার নাম হয়ে গেল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন। এবার Classification is the process by which anything is grouped into the convenient categories based on their observable characteristics. তারপরে আমরা বললাম ট্যাক্সা সম্বন্ধে। ট্যাক্সার মধ্যে থেকে আমরা ধীরে ধীরে জানতে পারলাম যে ট্যাক্সোনমি একটা প্রসেস। ট্যাক্সোনমির মধ্যে আমরা ইন্টারনাল স্ট্রাকচারও দেখি, দ্য স্ট্রাকচার অফ সেল দেখি, ডেভেলপমেন্ট প্রসেস দেখি, তারপরে দেখি ইকোলজিক্যাল ইনফরমেশন মডার্ন ডে বেসিসের ট্যাক্সোনমির মধ্যে। ক্যারেক্টিফিকেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার এর উপরে বেস করেও আমরা পড়লাম, এই কটা ব্যাপার হলো। তারপরে আসলো সিস্টেমেটিক্সের মধ্যে কি বললাম না, এভলিউশনারি বিভিন্ন রকমের রিলেশনশিপগুলো নিয়ে আমরা যেখানে আলোচনা করব সেটাকে কিন্তু আমরা সিস্টেমেটিক্স বলছি। এখানে ইম্পর্টেন্ট ক্যারোলাস লিনিয়াস লিখেছিল সিস্টেমা ন্যাচুরি নামে একটা বই, এই পাবলিকেশনের। ট্যাক্সোনমিক ক্যাটাগরিজের মধ্যে আমরা সবার প্রথমে পড়বো স্পিসিস, তারপরে পড়বো জেনাস, তারপরে পড়বো ফ্যামিলি, তারপরে পড়বো অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম। এখানে সব থেকে ইম্পর্টেন্ট স্পিসিসের সংজ্ঞা, স্পিসিসের পরে এই উদাহরণগুলো সবগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে জেনাস স্পিসিসটা হলো তাদের মধ্যে মরফোলজিক্যাল ডিস্টিংক্ট সিমিলারিটিস থাকবে, ডিফারেন্স থাকবে। তারপরে জেনাস হচ্ছে স্পিসিসের গুলোকে এগ্রিগেট করে তৈরি করা হয় সিমিলার ক্যারেক্টারিস্টিক্স দেখে। তারপরে আসবো ফ্যামিলিতে। ফ্যামিলির মধ্যে কি বললো না, ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফিচার অফ প্লান্ট স্পিসিসের মধ্যে আমরা দেখতে পাই। অর্ডারের মধ্যে ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক্সকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। ক্লাস আর ফাইলাম আর কিংডমের মধ্যে তেমন কিছু বলা নেই। তারপরে আমরা দেখলাম ম্যান, হাউসফ্লাই, ম্যাঙ্গো আর হুইটের সবগুলো বায়োলজিক্যাল নেম, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম, এইগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপরে এখানে হায়ারার্কিটা স্পিসিস থেকে কিংডম, কিন্তু ওপরের দিকে আরও স্পিসিস থেকে কিংডমের দিকে আরও নিচ থেকে স্পিসিস থেকে যত কিংডমে দিতে যাব তত আমাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কমতে থাকবে, সিমিলারিটি কমে যাবে। ট্যাক্সোনমিক্যাল এইড, তার মধ্যে হার্বেরিয়াম পড়লো। হার্বেরিয়ামের মধ্যে আমরা কোনো একটা উদ্ভিদের অংশাবশেষকে কেমনভাবে রাখবো,
প্রথমে ড্রাই করব, তারপরে প্রেস করব, তারপরে প্রিজার্ভ করে একটা শিটের মধ্যে রেখে দেবো। সেই শিটগুলোকে আবার ইউনিভার্সাল নিয়মের মাধ্যমেই কিন্তু আমাদেরকে সাজাতে হবে, অন্য কোনো নিয়মে সাজালে চলবে না। হারবেরিয়াম আমাদেরকে কি প্রোভাইড করে না, ডেট অ্যান্ড প্লেস অফ দ্য কালেকশন, তারপরে প্রোভাইড করে ইংলিশ নেম, লোকাল নেম, বায়োলজিক্যাল নেম, ফ্যামিলির নাম, তারপরে প্রোভাইড করে কালেক্টরের নাম। এর বাইরে হারবেরিয়ামে কিচ্ছু নেই। হারবেরিয়ামে তারপরে একটা লাইন ইম্পর্টেন্ট, যে এটা একটা কুইক রেফারেল সিস্টেম ফর দ্য ট্যাক্সোনমিক্যাল স্টাডিজ। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে সব উদ্ভিদদের সংরক্ষণ করা হচ্ছে, সংরক্ষণের সাথে সাথে তাদের মধ্যে আমরা কি পাচ্ছি, তাদের ফ্যামিলির নাম, তাদের সায়েন্টিফিক নাম, আর কিচ্ছু পাই না। সেখানকার ইম্পর্টেন্ট নামগুলো কি, নিউ বোটানিক্যাল গার্ডেন যেটা ইংল্যান্ডে রয়েছে, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন যেটা হাওড়াতে রয়েছে, আর বোটানিক্যাল রিসার্চ সেন্টার, ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট যেটা লখনৌতে রয়েছে, এই তিনটা নাম। মিউজিয়াম, সেখানে প্লান্ট আর অ্যানিমাল সবার দেহাবশেষ প্রিজার্ভ করা হচ্ছে, স্কেলিটন রাখা হচ্ছে, সেখানে প্রাণী আর উদ্ভিদের যেসব প্রাণীদেরকে সংরক্ষণ করা হয়, ছোট ছোট প্রাণীদের, তাদের মধ্যে কেটে তাদের ভেতরের সমস্ত রকমের অংশাবশেষ বা দেহাবশেষকে বের করে দিয়ে সেখানে স্টাফ করে প্রিজারভেটিভ লাগিয়ে তাদেরকে সংরক্ষণ করা হচ্ছে। সেখানে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইনসেক্টকে ইনসেক্ট বক্সে রাখা হয়, তাদেরকে কালেক্ট করা হয়, তারপরে কিল করা হয়, তারপরে পিন করা হয়, তারপরে ইনসেক্ট বক্সে রেখে দেওয়া হয়। হলো। তারপরে জুলজিক্যাল পার্কে আমরা সব প্রাণীদেরকে রাখছি, প্রাণীদেরকে সেই হ্যাবিটেটের মধ্যে ফুড প্রোভাইড করছি, তাদেরকে তাদের ফুড হ্যাবিট আর তাদের বিহেভিয়ার এই দুটো সম্বন্ধে আমরা সেখানটায় তাদেরকে লার্ন করছি। তাদেরকে জুতে রাখার সময় তাদেরকে প্রোভাইড করা হয় অ্যাজ ফার অ্যাজ পসিবল তাদের জঙ্গলে যেরকম ন্যাচারাল হ্যাবিটেটে তারা যেরকম থাকে। তারপরে কি হচ্ছে একটা অ্যানাদার ট্যাক্সোনমিক্যাল এইড যেটা ইউজ করা হয় আইডেন্টিফিকেশন অফ প্লান্ট আর অ্যানিমাল। কীভাবে ইউজ করা হচ্ছে না, সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস দেখে। ডিসিমিলারিটিসের যে দুটো স্টেটমেন্ট থাকে তাদেরকে একসাথে কীতে বলা হয়, কাপলেট, এবং তাদেরকে একটাকে আলাদা আলাদা করে বলা হয় লেট। এবার ইচ আদার স্টেটমেন্ট কিন্তু একে অপরের অপোজিট হবে এবং তাদের মধ্যে থেকে একটা যে কোনো অপশনকে আমরা বেছে নিতে হবে। কি আর জেনারেলি দ্য অ্যানালাইটিক্যাল ইন নেচার হয় গেল। এবার ফ্লোরা ফনা ম্যানুয়াল মনোগ্রাফ ক্যাটালগ। ফ্লোরা কি বললো, ফ্লোরা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সমস্ত রকমের প্লান্টের ডিস্ট্রিবিউশন এবং তারা কোথায় রয়েছে সেই সম্পর্কে ইনফরমেশন দেবে। ম্যানুয়াল কি বললো, ম্যানুয়াল দেবে যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে হ্যাবিটেটের মধ্যে যতগুলো প্ল্যান্ট রয়েছে তাদের নাম, স্পিসিসের নেম সম্বন্ধে আমাদের আইডিয়া দিবে। আর মনোগ্রাফ যে কোনো একটা ট্যাক্সন সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন ক্যারি করবে। চ্যাপ্টার শেষ।